ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেই ভালোবাসা হয় নিখাদ। যে ভালোবাসে সে জানে কিছু পাওয়ার আশা করা মানে বৃথা। এই একতরফা ভালোবাসায় যেমন কিছু পাওয়ার নেই, তেমনি কিছু হারানোরও ভয় নেই। যাকে পাওয়া গেল না তাকে হারানোর ভয় কিসের? এই ভালোবাসা হয় সমুদ্রের ঢেউয়ের মতো, যা অবিরাম উথাল পাথাল করে। তবে এই ঢেউকে ধরা যায় না, তবে কখনো কখনো বিশ্বাসের দ্বারা একদিন না একদিন জয় করা যায়। আজকে তেমনই একটা গল্প বলবো, আসুন দেখি। আজকে কলেজের প্রথম দিন। দীপেশ তাই একটু তাড়াতাড়ি চলে এসেছে। দীপেশ হলো এই গল্পের নায়ক। কিছুটা একগুঁয়ে বলা যেতে পারে, কারণ ওর বাবা মায়ের ইচ্ছে ছিল না এই কলেজেও ভর্তি হোক, তবে ও নিজের ইচ্ছেতেই ভর্তি হয়েছে। আসলে এর একটা কারণ আছে। অন্যান্য কলেজে হাজারটা নিয়ম, এই যেমন 70% প্রেজেন্ট থাকতে হবে, ক্লাস টেস্ট, লাইব্রেরি কার্ড, হেন তেন যত সব। এই কলেজেরও নিয়ম আছে, তবে বাধা ধরাভাবে ক্লাস না করলেও চলে বলে শুনেছে। সে মনে মনে ঠিক করেছে বেশি কলেজে আসা যাবে না, সপ্তাহে বড়জোর 2 দিন। কলেজে ঢুকতেই জানতে পারল অফিস রুমের সামনের বোর্ডে ক্লাস রুটিন দেওয়া আছে। সেটা দেখতেই সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। বোর্ডের একটা ছবি তুলে পেছনে ঘুরতে যাবে, ঠিক এমন সময় একজনের সাথে মাথাটা ঠুকে গেল। মাথাতে হাত বোলাতে বোলাতে দীপেশ বলল, উফ, কানা না কিরে বাবা। কথাটা বলেই তাকিয়ে দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে একজন যুবতী। কি মিষ্টি দেখতে। মেয়েটি এবার বলল, উফ, ভুলটা আপনার, আপনি হুট করেই ঘুরলেন। দীপেশ তেমন কিছু আর বলল না, কেবল বলল, ঠিক আছে, ভুলটা দুজনেরই। সকাল সকাল মেজাজ দেখালেন যে, তাহলে সরি বলুন। আচ্ছা, হয়েছে হয়েছে। ওদের এই কথা বলার মাঝে বাধা হয়ে দাঁড়ালো আরও কয়েকজন ছাত্রছাত্রী। তারাও বোর্ড থেকে রুটিন নেওয়ার জন্য ভিড় করেছে। এক প্রকার বাধ্য হয়েই দীপেশ ওখান থেকে পালিয়ে এলো। ও জানে মেয়েদের সাথে বেশি কথা বললে তর্ক বেড়ে যাবে। ক্লাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি আছে। এই ফাঁকে একটু কলেজ ক্যান্টিনটা ঘুরে আসা যাক। সেখানে গিয়ে দেখলো বেশ বড় ক্যান্টিনটা। এটা কলেজ ক্যান্টিন না আস্ত একটা রেস্টুরেন্ট কে বলবে। মেনু কার্ডে দেখলো সব পাওয়া যায়, তা বেশ ভালো। 1 কাপ কফি হাতে টেবিলে এসে বসেছে। তখনই 2 জন ছেলে ওর পাশে এসে বসলো। কি চিনতে পারছো? দীপেশ একটু ভেবে নিয়ে বলল, আরে তোমরা তো জগাই মাদাই, তোমাদের চিনতে পারবো না? কলেজে ভর্তির ফর্ম ফিল আপের সময় এদের সাথে আলাপ হয়েছিল। এরা যমজ 2 ভাই, তবে সেদিন তাড়াহুড়ো থাকার জন্য এদের নাম জানা হয়নি, কেবল মুখটা চেনা ছিল। জগাই মাধাই দীপেশের দেওয়া নাম। ছেলে দুটির মধ্যে একজন তুতলে বলল, আমাদের নাম জগাই মাথায় না, আমি কৌশল ভৌমিক, আর আমার ভাই সৌনক ভৌমিক। আর তোমার নাম কি? আমার নাম দীপেশ রানা। সেদিন তো জানা হলো না তোমরা কোন বিষয় নিয়ে অনার্স করছো। আমি ইংলিশে, তোমরা? আমরা দুজনেই ম্যাথ। শোনো, আজ থেকে তাহলে আমরা বন্ধু, ওকে? বন্ধুত্বতে তুমি বদলে তুইটাই মানানসই, কি বলো? ঠিক আছে, তাই হবে। তোদের নাম্বারটা দিয়ে দে, আমি সেভ করে নিচ্ছি। চ, এখন স্যার চলে আসবে, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। টাটা। হ্যাঁ। এই বলে দীপেশ ওর রুমের দিকে আসছে। ঠিক এমন সময় দেখল সেই মেয়েটি দাঁড়িয়ে আছে রুমের সামনে, নিজের ওড়নাটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। দীপেশ মনে মনে ভাবল, মেয়েটিও তাহলে ওর ডিপার্টমেন্টে। ক্লাসের বোর্ডে বড় বড় করে লেখা ইংরেজি, সাথে আজকের ডেট দেওয়া। মেয়েটি সামনের টেবিলে বসে আছে। দীপেশ বসেছে ওর থেকে 3টি বেঞ্চ পরে। স্যার ক্লাসে এসে সকলের সাথে পরিচয় করছেন। মেয়েটি নিজের পরিচয় দিল, অনুরাধা। স্যার সকলের সাথেই একে একে পরিচয় পর্ব সারলেন। সেদিন ক্লাসে স্যার বললেন, আচ্ছা শোনো, তোমরা সকলেই একটা কাজ করবে, নিজেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নেবে। ক্লাসের যা নোট সব ওখানে দিয়ে দেবে, ঠিক আছে? যারা অ্যাবসেন্ট থাকবে তাদের সুবিধে হবে, গ্রুপ থেকে তারা নোটসগুলো নিয়ে নিতে পারবে।
যথারীতি সেই মতো একটা গ্রুপ খোলা হলো। অ্যাডমিন হলেন কেডি স্যার। স্যার চলে যেতেই সকলেই নিজেদের মধ্যে পরিচয় করছে, কার বাড়ি কোথায়, কে কত নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিকে। দীপেশের চোখ সেই মেয়েটির দিকে। মেয়েটি যেন বড্ড শান্ত। অনেক ছেলে কথা বলতে এলেও ও কথা বলছে না। এরপরে কেটে গেছে 2 দিন। একদিন টিফিন টাইমে দীপেশ লাইব্রেরিতে গেল। সেখানে মেয়েটিও বসে আছে। সে নিজের মতো গিয়ে বসেছে একটা টেবিলে। দীপেশের আগ্রহ হচ্ছে মেয়েটির সাথে পরিচয় করার, তবে মেয়েটি কি ভাববে এই ভেবে যেতে পারল না। হঠাৎ মেয়েটি পেছন ঘুরে দেখল দীপেশের সাথে চোখাচোখি হতেই মেয়েটি মুখ ঘুরিয়ে নিল। কিছুটা সময় পর মেয়েটি উঠে এসে দীপেশকে বলল। হ্যালো। দীপেশ কিছুটা অবাক। মেয়েটি তাকে আরও অবাক করে বলল, আমি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন। আচ্ছা, আমরা তো একই ক্লাসে, তবে আপনি আগে কেন? আমরা তো বন্ধু, তাই না? তুইটা বেশ ভালো, তাই না? বেশ, তাই হবে। তোর নাম তো দীপেশ। হ্যাঁ, দীপেশ রানা। ও, আমার নাম অনুরাধা মুখার্জি। বলছি, তুই কোন স্যারের কাছে অনার্সের বিষয়গুলো পড়ছিস? ওই আমাদেরই ওখানে কৌশিক স্যারের কাছে। সেদিন এমন করেই বন্ধুত্বের সূচনা হয়েছিল। আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্বটা জমে যায়। দীপেশ কলেজ মিস করত না, সেটা পড়াশোনার বিষয় হোক বা অন্য কোনো পরামর্শ, সবেতেই দুজন দুজনকে বলতো। কয়েক মাসের মধ্যেই ওদের বন্ধুত্বের ভিতটা বেশ শক্ত হয়েছিল। দীপেশ এখন অনুরাধাকে অনু বলেই ডাকে। সে একদিন অনুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তোর বয়ফ্রেন্ড নেই? ধুর, এইসব ঝামেলা আমার একদম পছন্দ না। বয়ফ্রেন্ড মানেই বেশি পেঁয়াজি করে। তা তোর জিএফ আছে? আরে হলে তোকে বলতাম না, বল। তাছাড়া একজনকে পছন্দ করি, এখনো বলিনি কিছু। কাকে রে? এই কলেজের নাকি অন্য কোথাও? ছবি দেখা। দূর দূর, তুই দাঁড়া, এখনো গ্রিন সিগন্যালই পাইনি, সময় হলে ঠিক দেখাবো। অনুর সাথে দীপেশের বন্ধুত্বটা বেশ জমজমাট, কারণ দুজনেই বেশ মজা ও ঠাট্টা করতে ভালোবাসে। তার উপরে দুজনের ভালো লাগে গল্পের বই ও কবিতার বই পড়তে। বন্ধুরা সবাই মিলে বসে থাকলে নিজেরাই গল্প পাঠ করে, বেশ লাগে শুনতে। একদিন কলেজ ছুটির পরে দীপেশ দাঁড়িয়ে আছে বটগাছের নিচে, লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। ঠিক এমন সময় অনু এলো। কিরে, লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? দীপেশ ভয়ে সিগারেটটা ফেলে দিয়ে সেটা জুতো দিয়ে মারিয়ে উত্তর দিল, আরে কিছু না, তুই এসে গেছিস? আরে আমি দেখলাম ধোঁয়া ওড়াচ্ছিস। না না, আমি তো সিগারেট খাই না। এই বলেই দাঁতে করে জিভ কাটল। বুঝলো সে ধরা পড়ে গেছে। ঢপবাজি কথা বাদ দে তো, কাছে আয় দেখি। এক প্রকার জোর করেই দীপেশের কাঁধটা ধরে অনুরাধা ওর মুখটা নিয়ে গিয়ে গন্ধ শুকে বলল, তুই দিন দিন কেমন গান্ডু হয়ে যাচ্ছিস। মেয়েদের কাছে মিথ্যে বললে ঠিক ধরা পড়ে যাবি গান্ডু। বেশ করেছি, খেয়েছি। 7 টাকা দিয়ে কিনে সবে 2 ফুক মেরেছি, তুই এসে সবটা নষ্ট করে দিলি। বলছি, শোন না, আমার অনেক দিনের ইচ্ছা সিগারেট খাবো, খাবি আমাকে? হ্যাঁ, এই কি বলছিস রে? কেউ জানলে? আরে কেউ জানবে না। কাউকে বলবি না, আগে বল। আরে আমি মেয়ে, সবাই জানলে আমাকে খারাপ ভাববে। এই নে, যা, 20 টাকা দিলাম, 2 সিগারেট নিবি, হ্যাঁ? আর মুখে যাতে গন্ধ না ছাড়ে চুইনগাম নিবি কিন্তু বাকিটায়। ধর, টাকা লাগবে না, রাখ তোর কাছে। যেটা খাওয়াবো না, খেলে ফিদা হয়ে যাবি। কলেজ থেকে কিছুটা দূরে একটা নদী আছে, সেখানে এসে দুজনে বসেছে। নদীর ধারে কয়েকটি বড় বড় গাছ। একটা বড় গাছ দেখে তার নিচে বসলো দুজন। একটা সিগারেট জ্বাললো দীপেশ। এনে এবার টান দে দেখিনি, দেখ কেমন লাগে। বলছি,
হ্যাঁ, শোন না, তুই আগে টান দিয়ে দেখিয়ে দে, তারপরে না হয় আমি দেব। বাবা, আমার এঁটো খাবি? আমি মুখে দিলে কিন্তু থুতু লেগে যাবে। কথা শুনলে না গা একেবারে জ্বলে যাবে। পাক্কা গান্ডু একটা। বেশি না বকে টানটা দে তো। দীপেশ একটা টান দিয়ে দেখিয়ে দিল। তারপরে অনু একটা টান দিয়ে বলল, ভাই, মনটা জুড়িয়ে গেল রে। এই বলছি, কি কোম্পানি রে এটা? কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। বেশ লাগছে কিন্তু, বল। আরে এটা রয়্যালের টোটাল, এটাই আমি খাই, বেশ লাগে। বুঝলি দীপেশ, এই কলেজে উঠে তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। তুই আমার খুব ভালো বন্ধু রে। তোর থেকে আমি অনেক জিনিস শিখেছি। আর শোন, আমাকে একদম গান্ডু বলবি না। গান্ডু বললে আমিও তোকে ম্যাও বলে ডাকবো। বেশ করব। গান্ডুকে গান্ডু না বললে কি বলবো, হারামি? দেখ, বেশি বললে কিন্তু খিস্তি খাবি। হ্যাঁ, ম্যাও কোথাকার। আরে কলেজে তোর থেকে অনেক খিস্তি দিতে শিখেছি। আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম। বলছি, আর একটা যেটা এনেছিলিস ওটা দে, আমি বাড়িতে খাবো। আজকে না মা থাকবে না। এনে লুকিয়ে রাখিস, কেস খাস না যেন। বুঝলি, সিগারেট খেয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কত দিনের ইচ্ছা ছিল রে, সিগারেট খেয়ে ফু দিয়ে ধোঁয়া ছাড়বো। বলছি, আজকে তুই যখন খুশি একটা গান শোনাবি? গান শুনবি বলছিস? তা কি গান শুনবি বল। তোর যা ইচ্ছা। অনু মিষ্টি করে গাইতে লাগলো, ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এই গান্ডু, আমার হাঁ করে তাকিয়ে আছিস কেন রে? দেখছি কত সুন্দর তুই গান করিস, তোর গলাটা ভীষণ মিষ্টি রে। দূর আর বলিস না, পড়াশোনার চাপ হয়েছে, তাই সময় হচ্ছে না রেয়াজ করার। এই তুই কিন্তু গান ছাড়বি না, যখন সময় হবে একটু প্র্যাকটিস করবি। বুঝলি, গান হলো একটা বাঁচার রসদ। যখন মন খারাপ থাকবে এই গান গেয়ে মন ভালো হয়, আবার গান শুনেও মন ভালো হয়ে যায়। গানের কথাতে কত জাদু আছে বলতো। একদম ঠিক বলেছিস, সত্যিই তাই। চল এবার ওঠা যাক। এমন করেই ছোট ছোট বিষয়ে ওদের বন্ধুত্বটা বেশ গভীর হয়ে যায়। দুজন দুজনের গোপন অনেক কথা জানতে পারে। এমন করে কেটে যায় গোটা একটা বছর। ख्वाब जो मेरे अब इनको पन्हा दे दे, बाहों में तेरे दे जगह। দীপেশের মনে অনুর নামটা বেশ উজ্জ্বলভাবেই আছে। মনের মধ্যে লুকিয়ে রেখেছে অনুর প্রতি ভালোবাসার কথা। দীপেশ এখন দিব্যি বুঝতে পারে সে অনুকে কতটা ভালোবাসে। তবে অনু ভাবে দীপেশকে কেবল ওর বন্ধু। অনু রাগ করবে বলে দীপেশ কখনোই এই ভালোবাসার কথা বলেনি। তবে মনের মধ্যে একটা দোটানা কাজ করে। কখনো কি অনুকে বলা হবে না ওর মনের কথা? অনু কখনো কি বুঝবে না ওর ভালোবাসার কথা? দীপেশ এখন মাঝে মাঝেই অনুর কাছে ফটো চায়। অনুর ফটো নিজের গ্যালারিতে জমা করে। রাত হলেই এইসব দেখে আর অনুকে নিয়ে ভাবে। একদিন দীপেশ অনুকে কল করল। অনুর ফোন একটু রিং হয়েই ব্যস্ত বলছে। দীপেশ বেশ কয়েকবার ট্রাই করল, তারপরে হোয়াটসঅ্যাপে দেখল সেখানে ডিপিটা ফাঁকা। ওর আর বুঝতে বাকি থাকলো না, আজকেও ব্লক করেছে অনু। অনু আর দীপেশের মধ্যে কোনো ঝামেলা হলেই দুজন দুজনকে কল ও হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। বেশ কিছুদিন কথা না বলে আবার নিজেরাই ব্লক খোলে। ঠিক এমন আজকে অনু ব্লক করেছে দীপেশকে। ও কালকে রাতের ঘটনাটা ভেবে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কালকে রাতে বন্ধুরা মিলে পার্টি করেছে, সেখানে হালকা করে বিয়ার খেয়েছে। দীপেশ একটু বেশি খেয়ে ফেলেছিল, আর সেই নেশার ঘোরেই অনুকে ফোন করে আর নেশার ঘরে বলে, এই অনু,
কি করছিস রে? অনু বুঝতে পারে না এমন তোতলা হয়ে কথা বলছে কেন। দীপেশ এবার বলে, বুঝলি, আজকে না নিজেকে একদম হালকা লাগছে। আমার মনে হচ্ছে আমার মনের অনেকগুলো কথা তোকে বলতে, আমার অনেকগুলো কথা মনে আছে, তোকে বলতে চাই, শুনবি? কি কথা? আর তুই শালা মাল খেয়ে কল করেছিস? আরে দেখ, মাল না, আরে বিয়ার খেয়েছি, ওর তো ফলের রস। বাবা, বেশ বেশ, দাঁড়া, কাকিমাকে কল করে জানাচ্ছি। এই বেশি দিদিগিরি করিস না তো, চুপ করে শোন যেটা বলছি, শুনবি কিন্তু। হ্যাঁ। অনু দেখল এ এখন ওর নিজের ঘরে নেই, তাই কি বলছে সেটা শুনে নেওয়াই ভালো। অনু তাই বলল, বলে ফেল, কি বলবি? হ্যাঁ বলছি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস তো? শোন, হ্যাঁ অনুরাধা, তোকে একটা কথা আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না, আজকে বলবো। আজকে আমি খুব খুশি, তাই তোকে বলবোই। নাটকটা না করে বল না, কি বলবি? আমার ঘুম পাচ্ছে। অনু দাঁড়া, কাটিস না। আমি তোকে হেভি ভালোবাসি, বিশ্বাস কর, তোর কথা খুব ভাবি। তুই শুধু আমার রে। আমি জানি তুই খারাপ ভাবছিস আমাকে, আমি খুব খারাপ ছেলে, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি রে। মাল খেয়ে বকিস না, মনে রাখ। ঘুম পাচ্ছে রে আমার। আরে মাল খেয়ে হলেও সত্যি বলছি। আর তোর বিশ্বাস হচ্ছে না তো? তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, আমি বন্ধুদের জিজ্ঞাসা কর আমার। বল না ওকে একটু, কত ভালোবাসি তোকে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও মা, তোকে দুটো চুমু দেবো। এই কথা শুনে অনু চুপ করে থাকে। অনু অনেক আগেই বুঝেছিল দীপেশ ওকে ভালোবাসে। সে তো দীপেশকে বন্ধু ছাড়া কিছু ভাবে না, আলাদা করে কোনো জায়গা তৈরি করেনি কখনো, আর করলেও ওর বাড়িতে মানবে না। আসলে সে জানে ও ব্রাহ্মণের মেয়ে, আর দীপেশের পদবি আলাদা। একটা ছেলের সাথে ভালোবাসার নাটক করে কি হবে লাস্ট পর্যন্ত? বিয়েই হবে না। তাই সে এইসব থেকে দূরে থাকত। সে এবার বলল, দীপেশ, তুই ফোন রেখে বাড়ি যা, আমার ঘুম পেয়েছে। অনু, তুই আমার ভালোবাসিস না অনু? একবার বল না। আমি তোকে কখনো বিরক্ত করব না। অনু কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিয়েছিল। দীপেশ কল ব্যাক করলো দেখে অনুর ফোন সুইচ অফ। দীপেশ কেঁদে ফেলল, নেশার ঘরে বলতে লাগলো, অনু ভালোবাসে না, আর একটা বিয়ার দে। বেশ কিছুদিন অনু কলেজে আসা বন্ধ করে দিয়েছে, এমনকি ব্লগটাও খোলেনি। দীপেশ অনেকবার কল করেছে। দীপেশ একটু গম্ভীর হয়ে গেল। কলেজের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে অনুর জন্য। বেশ কিছুটা সময় পরে দেখল অনু আসছে। দীপেশ বেশ খুশি হয়ে গেল। অনু কাছে আসতেই দীপেশ ওর কাছে গিয়ে বলল, হে অনু, শোন না রে, শোন না, সরি। দেখ ওই দিন কি বলেছি। ঠিক আছে, সরে দাঁড়া, ক্লাসে যেতে দে। আরে না, তুই আগে বল তুই ক্ষমা করেছিস তবেই। দেখ, মাথা গরম করাস না, চড়িয়ে দেবো। এই কথা শুনে দীপেশ রাগ করে সরে দাঁড়ালো। সে মনে মনে ভাবল, অনু আমাকে চড়াবে বলল। অনু কারোর সাথে কোনো কথা বলল না। এমন করে 2 দিন কাটল। দীপেশ ঠিক করল আজকে ছুটির পরে সে অনুর সাথে এই বিষয়ে একটু কথা বলবে। সেই মতোই ছুটির পরে অনুর জন্য অপেক্ষা করছে। অনু মাথা নিচু করে আসছে। ওকে দেখতে পেয়ে দীপেশ ওর দিকে এগিয়ে গেল। ওই কি রে, কথা বলবি না? অনু চুপ করে আছে, কোনো কথা বলল না। শোন না, বলছি চল না একটু ওই নদীর দিকে যাই, কিছু কথা আছে। সরে দাঁড়া, কোথাও যাব না। প্লিজ চল, প্লিজ। অনু সম্মতি জানিয়ে দুজনে নদীর দিকে গেল। অনুর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল
টপ টপ করে পড়ছে। সে মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। দীপেশ এবার অনুকে বলল, দেখ, আমি ভুল করেছি। সেদিন রাতে বুঝতে পারিনি নেশার করে কি বলতে কি বলেছি। দয়া করে বন্ধুত্বটা নষ্ট করিস না। এই দেখ আমি কান ধরে ক্ষমা চাইছি। সরি, প্লিজ। দীপেশ কি করবে বুঝতে না পেরে অনুকে শক্ত করে জড়িয়ে ধরল। অনুর কান্না কিছুতেই থামছে না। দীপেশও সমানভাবে কেঁদে ফেলল। এই যেন এক মায়ার বন্ধন। কিছুটা সময় পরে অনু নিজেকে ছাড়িয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস আমি বুঝেছি, তবে সেদিন যে অমন করে কল করে বলবি ভাবিনি। এটা একটা মেয়ের পক্ষে অপমান। আর তোকে আমি একটা কথা বলতে চাই, যেটা আজকে বলবো সেটা শোন মন দিয়ে। তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ফ্রেন্ডশিপটা রাখতে পারবো না। কেন এমন বলছিস? আমি সত্যি তোকে খুব ভালোবাসি রে, বিশ্বাস কর, নিজের থেকেও বেশি। একটু শান্ত হয়ে আমার কথাটা শোন। তুই আমার থেকেও ভালো মেয়ে পাবি রে বোকা। দেখ, তুই আমার খুব ভালো বন্ধু রে, আমি তোকে হারাতে চাই না। তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না সেটা বল। অনু চুপ করে থাকে। অনু জানে এর আসল কারণ বললে দীপেশ আরও বেশি কষ্ট পাবে। আসলে অনু জানে সে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আর দীপেশকে সে ভালোবাসলে এর ভবিষ্যৎ অন্যরকম হবে। ওর বাড়িতে কেউ মেনে নেবে না, কারণ ওর দিদিও ঠিক একই ভুল করেছিল। পরে ছেলেটির সাথে সম্পর্ক নষ্ট করতে হয়, আর অনু সেটা পারবে না। আমি এর থেকে বেশি কিছু জানি না, তবে তুই এমনটা আর করবি না, কথা দে। বেশ, যখন তুই চাইছিসই না তখন আমি আর জোর করব না। তবে কখনো কখনো দুর্বল হয়ে গেলে একটু মানিয়ে নিস। এমন করে কেটে গেছে 2 বছর। এখন দুজনেই কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। দীপেশ আগের থেকে অনেকটা নিজেকে আটকে রেখেছে। দীপেশের বাবা ওকে বাইক কিনে দিয়েছে, আর অনুর বাবা ওকে একটা স্কুটি কিনে দিয়েছে। ওরা দুজনেই মাঝে মাঝে লম্বা একটু ছুটে চলে গাড়ি নিয়ে। মাঝে মাঝেই দীপেশ অনুর প্রতি দুর্বল হয়ে যায়। তখন বলে, অনু, তোকে আমি এতটা ভালোবাসি, তুই কি একটুও ভালোবাসিস আমাকে? দেখ, তোর আমার বন্ধুত্বটা খুব গভীর। এই বন্ধুত্বটাতে অনেক বিশ্বাস আছে, ভালোবাসা আছে অনেকটা। ভালোবাসা মানে কি শুধু প্রেম বুঝিস? আমি না এখনো বুঝতে পারি না যে তোর ঠিক মন খুলে আমাকে ভালোবাসতে প্রবলেমটা কোথায়, বাধাটা কোথায়, আমি জানি না। দেখ, এই প্রেম ভালোবাসার চাইতেও তুই আমার কাছে দামি রে। তোর আমার ফ্রেন্ডশিপটা থেকে যাবে। আর আমরা যদি প্রেমিক প্রেমিকা হই তাহলে তো আমাদের ব্রেকআপও হয়ে যেতে পারে। তবে বন্ধুত্বে এটা কিন্তু হবে না। আমার মনের একটা ইচ্ছা আছে, পূরণ করবি? কি ইচ্ছা শুনি? আমি তোকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে চাই। শালা গান্ডু, নিজে যখন প্রেম করবি সেদিন করবি তাকে। তোর একটা জিএফ দরকার, আমি বুঝেছি। হয়তো দরকার, তবে তোকে চাই। প্লিজ অনু। দেখ, অমন বলিস না প্লিজ। কলেজে অনু আর দীপেশের কেমিস্ট্রিটা বেশ দারুণ। কেউ কেউ ভাবে এরা বেশ মজার প্রেমিক প্রেমিকা, আবার অনেকে জানে এরা কেবল বন্ধু। কালকে অনুর জন্মদিন, তাই দীপেশ ঠিক করল কলেজে ওর বন্ধুরা মিলে ওকে সারপ্রাইজ দেবে। সেই মতো ঠিক হলো টিফিন টাইমে একটা কেক কাটা হবে। এই সব প্ল্যান দীপেশের। রাত 12টা দীপেশ কল করল, তবে অনুর ফোন ব্যস্ত। দীপেশ মনে মনে ভাবল, প্রত্যেকবারে সে আগে কল করে উইশ করে, তবে আজকে কেন ব্যস্ত? অনু কি তবে কাউকে ভালোবাসে? দীপেশ এই কথা ভেবেই কেঁদে ফেলল। অনু তো ওকে একবার জানাতে পারত। বেশ কিছুক্ষণ পরে অনু কল করল। কিরে বল, এখনো ঘুমোসনি? না রে, তোকে উইশ করবো বলে কল করলাম। হ্যাপি বার্থডে। দীপেশের কথাটার মধ্যে তেমন কোনো উৎসাহ নেই, এটা বুঝল অনু।
সে বলল, কি হয়েছে, মুড অফ নাকি? না না, কিছু না। ঠিক আছে, তুই কাকে কল করছিলিস কর, রাখছি। অনু বুঝলো মুড অফের আসল কারণ। সে এবার বলল, আরে তোকে বলেছিলাম না দিদি প্রেগনেন্ট। দেখ না, রাত থেকে পেটে ব্যথা হচ্ছিল দিদির, তাই ওকে নার্সিং হোমে ভর্তি করেছে। জামাইবাবু এটা জানানোর জন্যই কল করলো। রাতে আর বাবাকে ফোন করেনি, তাই আমাকেই ফোন করে জানিয়ে দিল। দীপেশ এবার বেশ খুশি হয়ে গেল। বুঝলো অনু প্রেম করছে না। ও আচ্ছা, এখন কেমন আছে? ডাক্তার দেখেছে, বললো সকালে ওটি হবে, আর এটা স্বাভাবিক পেন বলল। আচ্ছা আচ্ছা, কালকে কলেজে আসবি তো? দেখি কি হয়। কি হলো জানাবি আমাকে, বুঝলি? সকাল 6টা। দীপেশের ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখে অনু কল করছে। বল। এই, আমি মাসি হয়ে গেলাম রে। আরে বাস, মিষ্টি খাওয়াবি? দিদির ছেলে হয়েছে। জামাইবাবুর থেকে খবরটা পেয়েই আগে আমি তোকে জানালাম। ঠিক আছে, এখন ডাকছি। হ্যাঁ, বাবা মাকে বলে দি, দাঁড়া। 10টা বাজছে। অনু এখনো কলেজে আসেনি। সবাই বারবার কল করছে অনুকে। অনু আজকে না এলে সারপ্রাইজটা দেওয়াই হবে না। অনু কলেজে এলো অনেকটা দেরি করে। একটা ক্লাস হয়ে গেছে তখন। সকলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, এত দেরি করে এলি কেন? আর বলিস না, দিদির ছেলে হয়েছে। মা বাবা ওখানেই গেছে, তাই আমাকে রান্না করে আসতে হলো, তাই এত দেরি হয়ে গেল। তাহলে তো আজকে ডাবল ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। টিফিন হয়ে গেছে। সবাই মিলে কেক এনেছে। এটা দেখে অনু বলল, হেই, তোরা এইসব কখন করেছিস? সারপ্রাইজ। নে নে, এবার কেকটা কাট। সবাই মিলে বেশ মজা করলো আজকের দিনটায়। আজকে দীপেশ সকলকে ক্যান্টিনে খাওয়ালো। দীপেশ যে এত কিছু করবে অনু ভাবতেই পারছে না। অনুকে ওর বান্ধবীরা বলল, বুঝলি, দীপেশ তোকে খুব ভালোবাসে। দেখ, দীপেশ কেবল আমার খুব ভালো বন্ধু, এটা আমি ওকেও বলেছি, তোদেরও বলে দিলাম। আর তাছাড়া কয়েক মাস পরেই তো কলেজ শেষ, তখন কে কোথায় থাকবে কেউ জানেই না। সে তো সব বুঝলাম, তবে দীপেশ তোকে সত্যিই খুব ভালোবাসে। তুই ওর ভালোবাসাকে অবহেলা করছিস। এসব মোহরে, আর কিছু না। বাদ দে এসব কথা, ছাড়। কলেজ ছুটির পরে অনু দাঁড়িয়ে আছে। দীপেশ বলল, কি রে, তো স্কুটি কোথায়, নিয়ে আসিস নি? না রে, আনিনি। বাবা মাকে নিয়ে তো দিদিকে দেখতে গেছে, তাই আমি আজকে বাসেই এসেছি। চল তোকে একটু এগিয়ে দিয়ে আসি। না রে, আমি চলে যাব বাসে করে। কেন, আমার সঙ্গে যেতে সমস্যা? সমস্যার কি আছে? আর তুই আজকে অনেকগুলো টাকা খরচ করেছিস, বেশি পাকা হয়ে গেছিস না? কালকে তোকে দিয়ে দেবো। না, আমি নেব না। তুই গাড়িতে বসে পড়, আমি এগিয়ে দিয়ে আসি। অনু বেশি কথা না বলে গাড়িতে উঠে বসল। কি হলো, আমাকে ধরে বস। বসছি। কিছুটা যাওয়ার পরে একটু ফাঁকা দেখে দীপেশ বাইকটা দাঁড় করালো। কি রে, এমন করে এখানে দাঁড়িয়ে পড়লি যে? নেমে দাঁড়া, কথা আছে। অনু চুপ করে দাঁড়িয়ে আছে, কিছুটা ভয় আর চিন্তা মাখা মুখ করে। দীপেশ গাড়িটাকে একটু সাইড করে এসে অনুর সামনে দাঁড়িয়ে বলল, তোকে আগেই বলেছিলাম আমার মনে একটা ইচ্ছা ছিল তোকে প্রপোজ করব। আমি জানি তুই এতে আবারও বিরক্ত হবি, আমাকে খারাপ ভাববি, তবে আজকে যদি তুই আমাকে চড় মারিস তাতেও আমি কিচ্ছু বলবো না। দীপেশ রাস্তার ওপর বসলো হাঁটু গেড়ে। পকেট থেকে একটা লাল গোলাপ বের করে অনুর দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, আমার এই ভালোবাসা একতরফা। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, আমার এই ভালোবাসার কোনো ভবিষ্যৎও নেই, চাই না এর পূর্ণতা। আমি পাওয়ার আশা কিছু করি না রে, আমি তোকে ভালোবাসি এবং ভালোবেসে যাব। তোকে হারানোর ভয়টা খুব বেশি পাই আজকাল। তবে আজকে তোকে বলছি, অনুরাধা, তুই আমার জীবনে প্রথম নারী যাকে আমি ভালোবাসার কথা বলছি, যাকে আমি মন থেকে নিখাদ ভালোবাসি। এই ফুলটা শুধু তোর জন্য।
এই কথা বলেই দীপেশ নিশ্চুপ হয়ে গেছে। চোখ থেকে গরম জল ঝরে পড়ছে, বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে, কষ্ট চেপে আছে। অনু তখনও ওর হাত থেকে গোলাপটা নিল না। দীপেশ মাথা তুলে দেখে অনু ওর সামনে দাঁড়িয়ে নেই, অনেকটা এগিয়ে চলে গেছে। দীপেশ বুঝল অনু ওকে একটুও ভালোবাসে না। দীপেশ ফুলটাকে হাত দিয়ে মুড়ে টুকরো টুকরো করে দিল। তখনই ফুলের ডাঁটিতে লেগে থাকা কাঁটাতে ওর আঙুল থেকে কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল। সেটাও প্যান্টে মুছে নিয়ে বাইকটা নিয়ে অনুর কাছে গেল। অনুর সামনে বাইকটা দাঁড় করিয়ে বাইক থেকে নেমে বলল, কি হলো, চলে এলি যে? তুই কেন বুঝিস না বলতো? আমার এইসব ভালো লাগে না। তুই বন্ধুত্বের দাম দিতে পারবি না? তুই কি চাস বলতো? আজকে তোর মনে হলো রাস্তাতে দাঁড়িয়ে গোলাপ দিয়ে প্রপোজ করলি, কালকে ইচ্ছে হবে কিস করতে চাইবি, তারপরে সব ছেলেদের মতো আমার শরীর চাই বলবি। দীপেশ থ মেরে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। অনুর মুখে এই কথা শুনে সেও অবাক, বড্ড লজ্জা লাগছে ওর। ও তো কখনো অনুকে এমন ভাবে দেখেনি। তবে অনু কেন ওকে এই কথা বলল? ভালোবাসা মানে কি শরীর বোঝায়? অনু সবার সাথে ওর তুলনা করল। দীপেশ নিজেকে একটু শক্ত করে শান্ত গলায় বলল, সরি অনু, আজ তোর জন্মদিন আর তোর খুশির দিনে আমি তোর আনন্দটাই মাটি করে দিলাম। আমায় ক্ষমা কর, প্লিজ প্লিজ, আর কাঁদিস না। চল তোকে নামিয়ে দিই। অনু দেখল দীপেশের চোখ মুখ স্থির, কেমন যেন ঘোরের মতো বলে যাচ্ছে। চোখের কোণাটা শুকিয়ে গেছে। সেও তো চায়নি এত কঠিন কথা বলতে। আসলে এমন না বললে তো দীপেশ শান্ত হতো না। কি করে বোঝাবে সেও দীপেশকে ভালোবাসে? কিন্তু একটা বাধা, ওদের দুজনকে এক হতে দেবে না। আসলেও চায় না দীপেশের সাথে বন্ধুত্বটা নষ্ট হোক। দীপেশকে সে বড্ড বিশ্বাস করে, ভালোবাসে, তবে সেটা দীপেশকে বুঝতে দিতে চায় না। বাড়ি ফিরে দীপেশ নিজের চোখের জল ধরে রাখতে পারল না। ওর নিজেকে পাগল পাগল লাগছিল। মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। সে আর অনুর সাথে যোগাযোগ রাখতে চায় না, আর কখনো অনুকে বলবে না ভালোবাসি। ওর ভালোবাসা এতটাও সস্তা না যে অনুকে যাতা বলে দেবে। রেগে গিয়ে অনুর নাম্বারটা ব্লক করে দিল, ফোন সুইচ অফ করে রেখে দিল। কেঁদে কেঁদে কখন যে ঘুমিয়ে পড়ল ও জানে না। এদিকে অনু বাড়িতে এসে নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছে ঘটনাগুলো। রাগের মাথায় বলা কথাগুলোতে বড্ড কষ্ট পেয়েছে দীপেশ। দীপেশ তোকে সত্যিই খুব ভালোবাসে। ওর কি একটুও ভালোবাসা ফিরিয়ে দেওয়ার দরকার ছিল না? সেটা না করে ও তো বাজে কথা বলে ওকে কষ্ট দিল। দীপেশকে কল করে সরি বলতে হবে ভেবে সে কল করল। এদিকে দীপেশের ফোন সুইচ অফ। রাত 12টা, তখনও কল করল না, সুইচ অফ বলছে। রাত 1টা, তখনও জেগে আছে অনু। দীপেশের সাথে সেই প্রথম দিনের আলাপ থেকে বন্ধুত্ব, কত কথা মনে পড়তে থাকে অনুর। সে তো কখনোই চায় না দীপেশ ওর থেকে দূরে চলে যাক। আসলে দীপেশ কিছু খুব ভালোবাসে, অনুর আর কিছু ভালো লাগছে না। আজকে যেটা হলো খুব খারাপ হয়েছে। আজকের পর থেকে দীপেশ যদি ওর সাথে আর কথা না বলে, নিজের মনে অনুতাপ করতে থাকে অনু। অজরে কেঁদে চলেছে। হোয়াটসঅ্যাপ খুলে দেখল দীপেশের ডিপি দেখা যাচ্ছে না। অনু বুঝল দীপেশ ওকে ব্লক করেছে। এরপর থেকে দীপেশ আর অনুর সাথে তেমনভাবে কথা বলছে না। অনু ওর দিকে গেলে ও অন্যদিকে চলে যাচ্ছে, অনুর থেকে দূরে দূরে থাকছে। আসলে ছেলেটা ভেতরে ভেতরে বেশ কষ্ট পেয়েছে। বেশ কয়েকটা দিন কেটে গেল, এখনো দীপেশ ব্লক খোলেনি। তাই এক প্রকার বাধ্য হয়ে অনু কলেজের বান্ধবীর ফোন থেকে ফোন করল।
আমি অনু বলছি, ফোনটা কাটবি না, আমার কথা শুনে কাটবি। কি হয়েছে বল? আজকে কলেজের পরে আমার জন্য অপেক্ষা করিস, কিছু কথা আছে। অনু দাঁড়িয়ে আছে বটগাছের তলাতে। দীপেশ দেখতে পেয়েও চলে যাচ্ছে। অনু পেছন থেকে ডাক দিল, দীপেশ দাঁড়া। দীপেশ বাইকটা নিয়ে দাঁড়িয়ে গেল। আয় আমার সাথে। দুজনে এখন দাঁড়িয়ে আছে সেই নদীটার পাড়ে। এর আগেও ওরা দাঁড়িয়েছে বহুবার। সেদিন যেন নদীর ধারে হাওয়া দিত, নদীতে স্রোত থাকত। আজকে নদীটাও স্থির হয়েছে, হাওয়া দিচ্ছে না তেমন। দীপেশ চুপ করে দাঁড়িয়ে আছে। অনু ওর দিকে এগিয়ে এসে বলল, দেখ, আমি জানি সেদিন তুই আমার কথাতে রাগ করেছিস, তার জন্য সরি। ইটস ওকে, ভুল করেছি তাই তো বলেছিস। তাছাড়া আমার সঙ্গে তোর একা ওই জায়গায় আসাটা ঠিক হয়নি। কেন আজকে হঠাৎ এরকম কথা? না, আমি তো সবার মতো শরীর খুঁজি, তাই যদি তোর অসম্মান করি এই ভেবে বললাম। একদম বকিস না তো। সিগারেট খাবি? নেই আমার কাছে। অনু ব্যাগ থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন দিল, তাতে একটা লম্বা টান দিয়ে এগিয়ে দিল দীপেশের দিকে। দীপেশ সেটা হাত থেকে নিয়ে তাতে একটা টান দিয়ে কেঁদে ফেলল মাটিতে বসে। বুক ফাটা কান্না বেরিয়ে আসছে ওর মুখ দিয়ে। আজকে যেন ওর সব বাঁধ ভেঙেছে। এই দীপেশ, কি হলো রে? তাকা আমার দিকে। দীপেশ কোনো কথাই শুনছে না। অনু নিজের হাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে দেয়। কাঁদিস না প্লিজ, দেখ আমি সরি বলছি। দীপেশ এবার অভিমানের সুরে কেঁদে কেঁদে বলতে থাকে, আমি তো শরীর চাই না অনু, আমি তো শুধুমাত্র ভালোবাসতে চেয়েছিলাম। আমি এক বিন্দুও তোকে টাচ করে খুশি হইনি, তোকে নীরবে ভালোবাসতে চেয়েছিলাম রে। তুই আমাকে বললি আমি তোকে কিস করব, তোর শরীরের প্রতি আমার লোভ, কিন্তু আমি তো সত্যি এসব কিছু চাইনি রে। আমি তো তোকে আগলে রাখতে চেয়েছি কেবল। তুই কেন বললি অনু, কেন বললি? আমি এটা মেনে নিতে পারছি না। আমি এরকম নই অনু, নই নই। তুই সব ছেলেদের মতো না। আমি সেদিন রেগে গিয়ে বলেছিলাম, প্লিজ তুই শান্ত হয়ে যা। দীপেশের হাতটা শক্ত করে চেপে ধরল অনু। অনু বুঝতে পেরেছে এই বুক ফাটা কান্না এতদিন জমিয়ে রেখেছিল ও। আজকে সেটা সুযোগ পেয়ে উগড়ে দিয়েছে। ছেলেরা সহজে চোখের জল ফেলে না, সেখানে দীপেশ বাচ্চাদের মতো কাঁদে, মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারে। তবুও সে ধরা দেয় না দীপেশের ভালোবাসার কাছে। তার কারণ স্পষ্ট, কখনো এর কারণ বলতে পারবে না দীপেশকে। এরপরে কেটে গেছে বেশ কয়েকটা মাস। অনু আর দীপেশের বন্ধুত্ব আবার যেমনকে সেই। কলেজের বার্ষিক অনুষ্ঠান হবে কয়েকদিন পরেই। এই বছরে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দীপেশ আর অনুরাধাকে। রিহার্সাল রুমে সবাই মিলে এই কদিন বেশ প্র্যাকটিস করেছে। এইবারের অনুষ্ঠান সূচি একটু অন্যরকম। অনুষ্ঠান পরিচালনা করবে দুজনে, তাই কলেজের পরে ওরা কিছুটা সময় একসাথে বসে আলোচনা করে। বিভিন্ন কবিতার ও গল্পের বই থেকে লাইন লেখে। এমনভাবেই ওরা প্রস্তুত হয়। আজকে কলেজের বার্ষিক অনুষ্ঠান। দীপেশ ক্যান্টিনে বসে আছে, অপেক্ষা করছে অনুর জন্য। এখনো পর্যন্ত 2টো সিগারেট আর 1 কাপ চা শেষ করেছে। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। কেন অনু এখনো কল ব্যাক করছে না? কখন আসবে ও? এদিকে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। ওরা দুজনেই কলেজের 3য় বর্ষের ছাত্রছাত্রী, তাই ওদের উপরে পরিচালনার দায়িত্ব দিয়েছে অনুষ্ঠান কমিটি। অনু ফোন করেছে। দীপেশ ফোনটা ধরেই রাগ সামলাতে না পেরে ঝেড়ে দিল। শোন, দায়িত্ব বলে একটা জিনিস আছে। যদি এমন প্ল্যান থাকে তাহলে অনুষ্ঠান কমিটিকে বলে দে, ওরা অন্য কাউকে পরিচালনার দায়িত্ব দিয়ে দেবে। কথাগুলো এত তাড়াতাড়ি দীপেশ বলে দিল যে অনু কেন ফোন করেছে সেটাই শুনল না। এইসব কথা শুনে
অনুর মনটা খারাপ হলো। আমার স্কুটি মাঝপথে বিগড়ে গেছে, তুই কি একটু আনতে আসতে পারবি? গ্যারেজে গাড়িটা দিয়েছি। কোথায় এখন? অনুর থেকে সবটা জেনে দীপেশ বাইক নিয়ে এগিয়ে গেল আনতে। অনু একটা সুন্দর শাড়ি পরেছে, চুলটা খোলা আছে, চোখে কাজল, ম্যাচিং করে টিপ আর কানের পরেছে। কি সুন্দর লাগছে! ওই দুটো চোখে যেন আটকে যায় দীপেশ। নিজেকে সামলে নিয়ে এবার বলে, আরে এদিকে তো সময় নেই বেশি অনুষ্ঠান আরম্ভ হতে। আরে তাই রাগের মাথাতে এমন কথা বলে ফেলেছি, সরি। দেখ, তোকে আগেও বলেছি, সবটা না জেনে হুট করে মাথা গরম করবি না। আমার কথা না শুনে আমাকে ঝেড়ে দিলি তো। এদিকে মাঝপথে আমার গাড়ি খারাপ হলো, ফোনটা সাইলেন্ট হয়ে ব্যাগে ছিল। এমন করে মাথা গরম করলে না বিয়ের পরে বউ পালাবে। সেদিন বুঝবি আমি কেন বলি। ও তাই বুঝি? আমি তখনও রাগ করব, দেখি কেমন করে পালিয়ে যাস তুই। শেষের কথাগুলো আস্তে করে বললেও অনু ঠিক শুনতে পেয়েছে। বেশি চালাক তাই না? তোকে তো আগেও বলেছি, দেখ, যে তুই যা ভাবছিস সেটা কোনোদিনও হবে না। দীপেশ আর কথা না বাড়িয়ে অনুকে নিয়ে কলেজে আসে। এদিকে সবাই জানে দীপেশ অনুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। দীপেশ তো দূরের কথা, কলেজের কারোর প্রপোজালেই অনুর মন গলে না। ওর লক্ষ্য কেবল পড়াশোনা, চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানো। তাই অনুকে বাইকে চাপিয়ে যখন দীপেশ কলেজে ঢুকছে, সবার চক্ষু ছানা বড়া। যথাসময়ে অনুষ্ঠান আরম্ভ করলো দীপেশ আর অনু। মঞ্চে দীপেশ ও অনুরাধা আসে, হাসি মুখে, মাইক্রোফোন হাতে। নমস্কার, আমি দীপেশ। আর আমি অনুরাধা। মঞ্চে উপবিষ্ট আমাদের কলেজের সম্মানীয় স্যার, ম্যাডাম এবং মাননীয় অতিথি মহোদয়, আপনাদের সকলকে আমাদের প্রণাম এবং দর্শক আসনে উপস্থিত সকলকে স্নেহ ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। মাননীয় শিক্ষক, শিক্ষিকা ও অতিথি মহোদয়দের সম্মান জ্ঞাপনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সকল শিক্ষক শিক্ষিকা ও অতিথি মহোদয়কে সম্মানপত্র, ব্যাজ পরিয়ে সম্মান জ্ঞাপন পর্ব শেষ হলো। অনুর সুমধুর কণ্ঠ আর দীপেশের পরিচালনার কায়দা সকলকে মুগ্ধ করল। দেখে শুনে কেউ বলবে না যে এরা প্রথমবার পরিচালনা করছে। কতটা কনফিডেন্স নিয়ে কথার জাদুতে আকৃষ্ট করছে সকলকে। আজকের এই রঙিন দিনে আমরা দুজনে মিলে আপনাদের নিয়ে যাব আমাদের কলেজ জীবনের আনন্দ উৎসবের সাগরে। আজকের এই মঞ্চে আমরা দুজন একসঙ্গে, তাই সাবধান, কারণ প্রেম, প্যাশন আর প্রচুর পরিমাণে পেঁচাল আজ সবই থাকবে এখানে। অনুষ্ঠান তো শুধু গান নাচ নয়, কিছু অনুভূতির কথাও তাহলে বলা যায়। অনুরাধা, আজকের এই বিশেষ দিনে একটা ছোট্ট কবিতা তোকে বলতে চাই, শুনবি? অনুর কাছে দীপেশ যখন থাকে, দীপেশের গলা শুকিয়ে যায়, মুখের কথা ফুরিয়ে যায়। তবে আজকে এইসব কিছুই হচ্ছে না। পরিচালনা শুরু করেই দীপেশ বিভিন্নভাবে অনুকে কবিতার লাইন শোনাচ্ছে, যা ওদের স্ক্রিপ্টের বাইরে। কবিতার কথা শুনে সকলে হাততালি দিচ্ছে। সকলেই জানে দীপেশ খুব সুন্দর কবিতা পাঠ করে। অনু একটু অবাক হলো, আরে এটা তো স্ক্রিপ্টের বাইরে বলছে দীপেশ। তবু কথার মেকআপ করতে সে বলল, আরে বাহ, কবিতা? তাও আবার আমায় শুনিয়ে? শুনি, দেখি আজ আবার কোন নতুন কবিতা শোনাবি। চোখে চোখ রাখলে দেখি তুমি আকাশের মতো নীল, শব্দ ছাড়াই বুঝে যাস আমার মনের ঝিল। বন্ধুত্বে শুরু, ভালোবাসায় শেষ, তোমায় কাছে পেলে হারায় সমস্ত ক্লেশ। কিছু মুহূর্তের নীরবতা, দর্শকদের মধ্যে হালকা হাসি ও হাততালি। কয়েকজন সিটি মারল। এত সুন্দর কবিতা, বলতো আমি তোর জীবনের কোন ক্লেশ? তুই ক্লেশ না, তুই ক্লেশের থেকে মুক্তির উপায়। দীপেশ সকলের সামনে এসব বলছে কি? অনু কিছুটা লজ্জা পাচ্ছে এবার। সে প্রসঙ্গ পাল্টে বলল, ভালোবাসা কবিতা দিয়ে যখন সবটা শুরু হলো, অনুষ্ঠানটাও হবে মিষ্টি মধুর। তাহলে এবার চলুন আজকের প্রথম পরিবেশনার দিকে এগিয়ে যাই। মঞ্চে আসছেন আমাদের কলেজের কিছু দুর্দান্ত প্রতিভা, যারা মঞ্চ কাঁপাবে একটি মন ছুঁয়ে যাওয়া নৃত্যের মাধ্যমে। তাদের প্রতিটি পদক্ষেপে থাকবে ছন্দ আর চোখে মুখে স্বপ্ন। তাই বন্ধুরা,
উষ্ণ হাততালিতে স্বাগত জানাই। অনুষ্ঠান চলছে নিজের মতো। দীপেশ আর অনু রাগ করে তাকালে সকলেই বেশ মজা নিচ্ছে। প্রেম, আবেগ, অনুরোধ নিয়ে যেন কথার বন্যা হচ্ছে দীপেশের ভাষাতে। অনু সামাল দিতে পাল্টা কথা বলছে। সকলে যেন উপভোগ করছে এমন দৃশ্য দেখে। অনুষ্ঠান সমাপ্ত হলে দীপেশ আর অনু এসে বসেছে একটা ফাঁকা জায়গাতে। দীপেশের চোখে হাজারটা প্রশ্ন, তবে অনুর চোখে আগুন দেখেছে দীপেশ। অনু বলল, কেন এটা করিস তুই? আমি যে এইসব পছন্দ করি না তুই তো জানিস। তুই আমার কেবলমাত্র বন্ধু। আমি যখন কবিতা বলছিলাম তাহলে এমন মিষ্টি মিষ্টি করে হাসছিলি কেন? দেখ, ওটা একটা মঞ্চ। ওখানে হাসি না পেলেও হাসতে হয়, যেমন অভিনেতারা করে। সব হাসি কি সুখের হয়? ও, তার মানে তোর আর আমার বন্ধুত্বটাও অভিনয়ের। দরকারে তুই আমায় কল করিস, কথা বলিস। দেখ, সব বিষয়কে না এরকম করে উল্টো মানে করবি না। ও, আমি উল্টো মনে করি, তাই তো? বেশ, আমার ভুল হয়েছে, সরি। আর আমি তোকে বিরক্ত করব না, কোনোদিনও না। এই দীপেশ, কি হচ্ছেটা কি এটা? আমরা কেবল বন্ধু, আর ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। আমি জানি তুই রাগানোর জন্যই এমনটা করিস। ওই, তোর মন কি আমি কোনোদিনও পাবো না রে? এবার কিন্তু গালাগালি খাবি। আগেও বলেছি তোকে, এগুলো সব মোহ। এটা ভালোবাসা নয় রে বোকা। যেদিন গার্লফ্রেন্ড হয়ে যাবে সেদিন বুঝবি এই টানটা কেবল তার প্রতি থাকবে। তুই আমার ভালো বন্ধু, আর সারা জীবন থাকবি। অনু, তোকে আমি ভীষণ ভালোবাসি। তুই আমার কাছে থাকলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে। তোকে তোকে ঘুমের মধ্যেও খুঁজি, তোকে পেতে ইচ্ছা করে। এগুলো কি শুধুই মোহ? আমি শুধু মোহ নয় অনু। দীপেশ এইসব কথা বলতে বলতে কেঁদে ফেলে। আজকে নিয়ে 3টে বছর হতে চলল। এতদিন পরেও অনু ওর ভালোবাসাকে মোহ বলল। দেখ, তুই কাঁদিস না। আমি তোকে অমন করে বলতে চাইনি, তবে আমার মনে এমন কোনো চাওয়া নেই। তুই তো জানিস আমার পরিবার এইসব মেনে নেবে না। আমি যখন জানি, তারপরে কাউকে কেন ভালোবেসে কষ্ট দেব বল? দীপেশ চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। অনুকে বাইকে চাপিয়ে নিয়ে গ্যারেজে আসে। দীপেশ বাইক থেকে নামিয়ে দিয়ে অনুকে বলে, সাবধানে বাড়ি যাস, আর পারলে একটু মেসেজ করে দিস। অনু সম্মতি জানায়। অনুর চোখে মুখে কোনো পরিবর্তন নেই। আসলে মেয়েদের মন বড্ড কঠিন। অনু চলে যাচ্ছে। দীপেশ আবার ডাকে, অনু। কি হলো আবার? বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে যাবে কিন্তু এবার। খুব ক্লান্ত লাগছে রে। বলছি, আমি কি কোনোদিনও তোর ভালোবাসা পাবো না? এত অপমানের পরেও আমার মোহটা কেন কাটে না বলতে পারিস? এই কথা বলার পরেই দীপেশ বাইক নিয়ে চলে আসে। কিছুটা এসে একটু সাইড করে দাঁড়িয়ে গিয়ে অঝরে কান্নাতে ভেঙে পড়ে। নিজের মনেই বলে, আর কখনো এই ভালোবাসার কাছে আমি ফিরবো না। হঠাৎ করেই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে দীপেশের গাড়িতে। দীপেশ ছিটকে গিয়ে পড়ে রাস্তার ধারে। কপালটা ফেটে রক্ত বেরিয়ে যায়। চোখটায় অন্ধকার দেখতে থাকে। একবার চোখ খুলে দেখার চেষ্টা করল, তবে সব কিছু আবছা হয়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। মাথাটা খুব ব্যথা করছে ওর। চোখটা আস্তে আস্তে খুলে দেখে এখন সে হসপিটালে শুয়ে আছে। পাশে বসে আছে মা। হাতে আঘাত লেগেছে, সেখানে ব্যান্ডেজ, হাঁটু ছিঁড়ে গেছে। দীপেশ চোখ খুলছে দেখে সকলে ব্যস্ত হয়ে গেল। এদিকে দূরে দাঁড়িয়ে আছে অনু। দীপেশ অনুকে ঠিক খেয়াল করেনি। অনুর চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। দীপেশ যখন রাস্তার ধারে দাঁড়িয়ে ওই সব ভাবছিল, ঠিক তখনই একটা বেপরোয়া গাড়ি এসে ওকে ধাক্কা মারে। ওখানে উপস্থিত সকলে তখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালে ভর্তি করা থেকে বাড়িতে খবর দেওয়া সব অনু দাঁড়িয়ে থেকে করেছে। কয়েক ঘন্টা হয়ে গেলেও দীপেশ চোখ খুলছিল না দেখে অনু ভগবানের কাছে প্রার্থনা করেছে। রাত হয়েছে,
অনুকে এখন বাড়ি যেতে হবে। এই বলে চলে আসতে যাচ্ছে এমন সময় দীপেশ ডাকলো, অনু 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 হন্তদন্ত হয়ে ছুটে এসে দীপেশের পাশে বসলো। বেশি কথা বলিস না। দীপেশের মা বলল, অনুই তো আমাদেরকে খবর দিল। কতক্ষণ ধরে মেয়েটা দাঁড়িয়ে আছে এখানে। তুই তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমার কিছু হয়নি রে। অনু চুপ করে থাকলো। ও বুঝলো দীপেশের খুব অভিমান হয়েছে। আচ্ছা, তুই সাবধানে থাকিস। আমি আজকে বাড়ি যাচ্ছি, কালকে আবার আসবো। না রে, কাল থেকে আসিস না। কলেজ যাবি, ভালো করে পড়াশোনা করবি, কয়েক মাস পরে তো পরীক্ষা। অনু মুখে কিছু বলল না, বাধ্য মেয়ের মতো বাইরে চলে এলো। সে আর চোখের জল ধরে রাখতে পারছে না, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে কেঁদে ফেলল। ঠাকুর, তুমি আছো। দীপেশের কোনো বড় ক্ষতি হয়নি, এটাই তো অনেক। তুমি ওকে রক্ষা করো। কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে, আবার কলেজে আসছে। তবে এ যেন এক নতুন দীপেশের জন্ম হয়েছে। দীপেশ অনেক বদলে গেছে। আগে কলেজের ফাঁকা সময় যেখানে সে ক্যান্টিনে বসে থাকত, এখন সে লাইব্রেরিতে সময় কাটায়। আগে যেখানে কবিতায় অনুর নাম বসিয়ে খাতার পাতা পড়াত, অনুর কথা ভেবে ভেবে কষ্ট পেত, এখন সে সময় দেয় পড়াশোনাতে, ভবিষ্যতের প্রস্তুতিতে। ভালোবাসা ভাঙে না রে, বদলে যায়। আর এখন আমি নিজেকে ভালোবাসছি। অনুর সঙ্গে ওর যোগাযোগ প্রায় বন্ধ। মাঝে মাঝে ক্লাসে দেখা হয়, চোখাচোখি হয়, কিন্তু কেউ কিছু বলে না। অনুও যেন আর কথা বলতে চায় না। তবে মাঝে মাঝে সে চুপি চুপি দেখে নেয় দীপেশ কি করছে। একদিন ক্লাস শেষে দীপেশ একা বেরোচ্ছে, হঠাৎ পেছন থেকে একটা হাত কাঁধে পড়ে। এই শোন, চেনা সেই কণ্ঠ, অনু। কি খবর? হ্যাঁ ভালো, তুই বল। আজকাল তো বেশ ব্যস্ত হয়ে গেছিস দেখছি। অনেক কিছুই বুঝে গেছি, এখন আর সময় নষ্ট করতে ইচ্ছা করে না। দেখ, সেই দিনের জন্য আবার আমি দুঃখিত। অনেক রূঢ় হয়ে গিয়েছিলাম। আমি জানি তুই তুই অনেক কষ্ট পেয়েছিলি। তুই কিচ্ছু ভুল বুঝিসনি অনু। আমি ভুল সময় ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম। সত্যি আমি কখনো কাউকে ভালোবাসিনি, ওটা মোহই ছিল। সময় থাকতে বুঝে গেছি, তাই সরে এসছি। যাকে, ঠিক আছে, আমি আসি। দীপেশ চলে যায়। দিন গড়ায়, পরীক্ষা এগিয়ে আসে। একদিন রাতে দীপেশ পড়ছে, হঠাৎ একটা ফোন আসে। স্ক্রিনে নাম দেখে চমকে ওঠে। অনু কল করছে এত রাতে। হ্যালো। হ্যাঁ, কি করছিস? এই তো পড়ছি, তুই? আমিও পড়ছিলাম। বলছি, তোর শরীর ঠিক আছে তো? একদম ফিট। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ শোন না, বলছি একটা কথা ছিল। হ্যাঁ বল। আসলে আমি ভাবছিলাম যে আমি এবারে আর পরীক্ষা দেব না। অনুর মুখে এই কথা শুনে চমকে উঠল দীপেশ। সে এবার জানতে চাইল এর কারণ কি। অনু জানালো, আমি জানি না রে, আমার কেমন জানি একটা ভয় করছে। আমার কোনো সিলেবাস কমপ্লিট হয়নি, শুধু ঘুম ঘুম পাচ্ছে। আমি পরীক্ষা দিলে ফেল করবো রে। বেশি বকিস না তো, তুই যথেষ্ট ভালো স্টুডেন্ট। সে তো আমারও সব পড়া হয়নি, তাছাড়া পরীক্ষা শুরু তো এখনো 20 দিন বাকি আছে। আমি জানি না রে, আমার কিছু ভালো লাগছে না। শোন, তুই আজকে ঘুমিয়ে পড়, কালকে বিকালে দেখা করব, তোকে কিছু জিনিস বলে দেবো, সেইভাবে পড়ে নিস। আচ্ছা ঠিক আছে, গুড নাইট গান্ডু। পরের দিন বিকেলে দুজনে বসে আছে একটি চায়ের দোকানের বেঞ্চে। সেখানেই দীপেশ অনুকে একটু সাহস দিচ্ছে। দীপেশ বুঝিয়ে দিচ্ছে কেমন করে প্রস্তুত হলে 60% নাম্বার অনায়াসে পাওয়া যাবে। ওরা দুজনে ঠিক করলো আজকে বাড়ি ফিরে ওরা নোট করবে কে কতক্ষণ পড়তে বসছে। 10 মিনিট হলেও খাতাতে লিখে রাখবে। প্রতিদিন টার্গেট 6 থেকে 7 ঘন্টা,
আর 5 দিন পরে এই সময়টা হবে 10 ঘন্টা। আর রাতে পড়ার সময় অনু যাতে ঘুমিয়ে না পড়ে সেই জন্য দীপেশ ওকে কল করে ফোন ধরে রাখবে। হ্যাঁ, কেউ কথা বলবে না, তবে মাঝে মাঝে ঘুম পেলে 1 মিনিট কথা বলবে। এমন করে প্রতিদিন প্রতি রাতে দুজনে মিলে পরীক্ষার জন্য প্রস্তুত হলো। অনু এখন আগের থেকে বেশি কনফিডেন্ট। ছোট ছোট অনেক নোট দুজন মিলে প্র্যাকটিস করছে। কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে গেল। এবার অপেক্ষা রেজাল্ট বেরোনোর। দীপেশ ঠিক করেছে রেজাল্ট বেরোনোর পরেই ব্যাঙ্গালোর চলে যাবে ওর পিস্তুত দাদার কাছে। সেখানে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করবে। এখানে ফালতু পড়ে থেকে আর পড়াশোনা করে তেমন লাভ হবে না। তার থেকে বরং ওখানে গিয়ে বছর দুয়েক এই কাজ করলে মার্কেটিং ডিপার্টমেন্টে নিজেকে একটু এগিয়ে রাখা যাবে। প্রায় 2 মাসের মাথাতে ওদের রেজাল্ট বেরিয়ে গেল। অনু আর দীপেশ দুজনেই ভালো নাম্বার পেয়েছে। একটু আগেই অনু কল করে জানিয়েছে। দুপুরে অনু আবার কল করলো। অনু বলল, হ্যালো, কি করছিস রে? এই তো বসে আছি। তুই? এই যে আমাদের পুচুটার সাথে খেলু খেলু করছি। বলছি, আজকে বিকেলে দেখা করবি? কিছু কথা আছে। চেষ্টা করব। এই, বেশি ভাও খাস না রে, যা বলছি তাই করবি। ঠিক 5টার সময় চলে আসবি, যেখানে দেখা করি সেখানে। আচ্ছা, জানিয়ে দিচ্ছি একটু পরে। দীপেশ আর চাইছে না এই মিথ্যে মায়ায় জড়াতে। এতে যে ওর খুব কষ্ট হয়। অনু ওর ভালোবাসার দাম দেয়নি, ওর ভালোবাসাকে মোহ বলে অপমান করেছে। আসলে এই বন্ধুত্বটাকে খুব কদর করে দীপেশ। দীপেশ বিকালে দ্বিধা নিয়ে বাইক নিয়ে চলে যায় নির্দিষ্ট ঠিকানাতে। অনু দাঁড়িয়ে আছে, হাতে একটা চিঠি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর বাবুর এই আসার সময় হলো। সরি রে, 10 মিনিট দেরি হয়ে গেল। দীপেশ অনুর দিকে এগিয়ে আসতে আসতে খেয়াল করল অনুকে আজকে একটু অন্যরকম লাগছে। খুব সুন্দর লাগছে। চুলটা খুলে সামনের দিকে রেখেছে, কপালে একটা ছোট্ট কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, আর কানেরটা তো ও নিজেই দিয়েছিল কয়েকদিন আগে মেলা থেকে কিনে। সেটা সে আজকে পরেছে। এই সব মিলিয়ে অনুকে যেন মায়াবী পরি লাগছে। দীপেশ নিজেকে স্বাভাবিক করে বলল, কি ব্যাপার রে, এত সাজগোজ? পরীক্ষার রেজাল্ট ভালো হওয়াতে বেশ খুশি দেখছি। সবটাই তোর জন্য। তুই সেদিন এমন করে না বোঝালে আজকের দিনটা আসতোই না। এটা আমি সারা জীবন মনে রাখবো। থাক থাক, অত ঢপ দিতে হবে না। না রে, সত্যি বলছি, আমি আজকে খুব খুশি। রেজাল্ট তো আছেই, তার উপর অন্য কিছু কারণও আছে। কি ব্যাপার রে? এই আমার কিন্তু ভয় করছে, দেখ খুশিতে পড়ে না যাস। দীপেশ, আমি আমার মনের উত্তর জানতে পেরেছি। তুই ঠিক বলেছিলি, নিজেকে ভালোবাসতে শেখা দরকার। আমি এখন বুঝতে পারছি। হঠাৎ এমন কথা বলছিস? আজকে আমি তোকে কিছু দিতে এসেছি। এই বলে হাতে রাখা চিঠিটা দীপেশের দিকে এগিয়ে দেয়। দীপেশ অবাক হয়ে চিঠিটা নেয়, খুলে দেখে একটা লাইন। ভালোবাসা যদি সত্যি হয়, সময় সব ফিরিয়ে দেয়। যদি না ফেরে, তবে সেটাই নিয়তি। কি বলতে চাস তুই? অনু চুপ করে থাকে। কিছুটা সময় পরে আস্তে আস্তে লজ্জা পেয়ে বলল, ভালোবাসি তোকে। এখন বুঝি মোহ আর ভালোবাসার পার্থক্য। হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি রে। তাহলে কবে থেকে বুঝতে পারলি শুনি? বুঝেছি তো অনেকদিন আগেই। দেখ, তোর সঙ্গে আমার বন্ধুত্বটা খুব গাঢ়। এই যে তুই আমাকে এখন বলছিস তুই আমাকে ভালোবাসিস, এটা এখন ভালোবাসা না রে, এটা মোহ। দীপেশের মুখে এই কথা শুনে অনু স্থির হয়ে গেছে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। গলার কাছে খুশিটা আটকে গেছে। নিমেষের মধ্যে মুখটা শুকিয়ে গিয়ে হাসি বিলীন হয়ে গেল। দীপেশ আবার বলল, তোকে পরীক্ষার আগে আমি এত সাহায্য করেছি, তাই তো এখন খুশি। ফলে তোর মনে হচ্ছে তুই আমাকে ভালোবাসিস। আসলে ভালোবাসা এমন হয় না রে, পরে গিয়ে আফসোস করবি। জানিস তো,
যে ভালোবাসায় ভালোবাসার মানুষটার জন্য টান থাকে না, ঘুমের মধ্যে তার কথা ভাবিস না, তাকে কাছে পাওয়ার অনুভূতি আসে না, সেটা ভালোবাসা নয়। এগুলো হলে ভালোবাসা হয়। অনু চুপ করে দাঁড়িয়ে আছে। বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে, যেন একটা দমকা হাওয়া ওকে ফেলে দেবে। মাথাটা ঘুরছে। অনু ছুটে চলে গেল ওর স্কুটির কাছে। দীপেশ দাঁড়িয়ে আছে ওর জায়গাতে। দীপেশের বুকটাও ফেটে যাচ্ছে। এই কঠিন কঠিন কথা বলতে ওর ভালো লাগেনি। দীপেশ তো আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সে তো মনে মনে ভেবেছিল অনু ওকে ঠিক বলবে ওর মনের কথা। দীপেশ রুমাল দিয়ে নিজের মুখটা চেপে কান্নাতে ভেঙে পড়ল। বাড়ি ফিরে অনু ওর দিদিকে সবটা বলল। আসলে অনু আর দীপেশের বন্ধুত্বের কথা ওর দিদি জানে। কয়েক মাস আগের ঘটনা। অনু মনমরা হয়ে বসেছিল। দীপেশের দুর্ঘটনার পর থেকেই দীপেশ আর অনুর সাথে কোনো কথা বলছে না। সেই সব ভেবেই অনু কষ্ট পাচ্ছিল। হঠাৎ করেই ওর দিদি ওকে বলল, কিরে, কার কথা ভাবছিস? বয়ফ্রেন্ডের কথা? আরে না রে, কিছু না। কি হয়েছে বল আমাকে। এরপরেই অনু আর কথা চেপে রাখতে পারে না। দীপেশের সাথে ওর বন্ধুত্ব, দীপেশ ওকে প্রপোজ করার ঘটনা, বারবার ও যে দীপেশকে অসম্মান করেছে, সেই কথা থেকে দীপেশের দুর্ঘটনার দিনের কথা সব দিদিকে বলল। ওর দিদি এই সব শুনে বলল, দেখ, দীপেশের কথা শুনে যা বুঝলাম, ও তোকে খুব ভালোবাসে, তোর প্রতি খুব অভিমান জমিয়ে রেখেছে। তুই যদি ওকে ভালোবাসিস তাহলে গিয়ে বলে দে। দিদি, আমিও ওকে ভালোবাসি, তবে এই সম্পর্কের ভবিষ্যৎ কি? মা বাবা ওকে মেনে নেবে তো? দেখ, ভালোবাসা হলো আত্মার টান, যেখানে এই মিথ্যা বংশ, টাইটেল এসব নিয়ে কি ভাবছিস বল। শোন, আমি যেটা বলছি ঠিক বলছি। জানিস, আমিও একজনকে ভালোবাসতাম। সেদিন যদি সেও আমাকে এতটা ভালোবাসতো না, তাহলে আমিও সব ভুলে তাকে বিয়ে করতাম, বাড়িতে বলে ঠিক মানিয়ে নিতাম। অনু ওর দিদির মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোকা মেয়ে, তুই এত ভাবিস না, বুঝলি? কদিন পরেই তো পরীক্ষা, তুই মন দিয়ে তোর পরীক্ষাটা দে। তারপরে সময় করে দীপেশকে বলিস যে তুই ওকে ভালোবাসিস, তাহলেই তো হয়ে গেল। কিন্তু ও যে কথা বলছে না, ও আমাকে আর ফোন করে না। কেন করবে? আর তাছাড়া তুই কি ওকে কল করেছিস একবারও? না দিদি, আসলে আমি ভাবলাম ও যখন এমন করে ভালো আছে, আমিও আর বিরক্ত করব না। জানিস, আমার মন বলছে দীপেশও ভালো নেই। শোন, একটা কাজ কর, আজকে একবার কল করে কথা বল, আর একদম স্বাভাবিকভাবে কথা বলবি কিন্তু। দিদির ওই দিনের পরে পরীক্ষার আগে কল করেছিল দীপেশকে। প্রতি রাত অনু দীপেশের কথা ভাবত। বারবার ভেবেছে দীপেশকে মনের কথা বলে দেবে, তবে পিছিয়ে এসেছে, অপেক্ষা করেছে সময়ের জন্য। দীপেশ যখন আজকে ওকে বলেছিল যে ভালোবাসার মানুষটার জন্য কষ্ট হবে, ওকে ঘুমের মধ্যেও মিস করবে, অনুর তখন চিৎকার করে বলতে ইচ্ছা করছিল যে সেও মনে মনে এমন সব অনুভব করে, কিন্তু বলতে পারেনি। আজকে যে দীপেশ ওর কোনো কথাই শুনত না। ওই দিনের পর কেটে গেছে দিন 10। দীপেশ এসেছে কলেজের রেজাল্ট আনতে। হঠাৎ করেই ওর দেখা অনুর বান্ধবী পূর্বার সাথে। এই দীপেশ, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো। বলছি, অনুর কি খবর গো? আমি জানি না। কেন? ওকে কল করেছি, ধরছে না। ও না, আমি ঠিক জানি না গো। ঠিক আছে, আমি এখন আসছি। দিন 2 মধ্যেই দীপেশ ব্যাঙ্গালোরে চলে গেল। এদিকে অনু খোঁজ নিয়ে জানতে পারল দীপেশ এক প্রকার জোর করেই ব্যাঙ্গালোরে চলে গেছে। ওর বাবা মা বলেছিল আরও কিছুটা পড়াশোনা করতে, তবে ওর এখানে থাকার ইচ্ছে নেই। এদিকে অনুর কোনো কাজে মন বসছে না, ঠিক করে খাওয়া ঘুম কিছুই করছে না। মাসখানেকের মধ্যেই শরীরে বেশ অসুস্থতা বোধ করল। চোখের নিচে কালি পড়ছে, ওজন অনেকটা কমে গেছে। বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে গেল। একদিন হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেল অনু। সকলে মিলে হসপিটালে ভর্তি করল। ডাক্তার বলল প্রেশার বেড়ে গিয়ে এমনটা হয়েছে।
তার উপরে শরীর দুর্বল। দীপেশ বসে আছে রুমে। নতুন জায়গাতে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। এখানে এসে দাদার কাছেই আছে। চাকরিটা কনফার্ম হয়ে গেছে, তবে মাস শেষ হলে জয়েনিং করতে বলেছে। হঠাৎ করেই ওর ফোনটা বেজে ওঠে। দেখলো একটা অচেনা নাম্বার। হ্যালো, কে বলছেন? উপাস থেকে অপরিচিত মহিলা কণ্ঠ। হ্যাঁ, তুমি কি দীপেশ কথা বলছো? হ্যাঁ, আমি দীপেশ বলছি। আপনি কি বলছেন? আমি অনু দিদি। দীপেশ কিছুটা স্থির হয়ে গেল, আবার কিছুটা ভয় পেল। হঠাৎ অনুর দিদি কেন কল করলো? অনুর? হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো দীপেশ, আমি জানি তুমি অনুকে খুব ভালোবাসো, আর অনুও তোমাকে খুব ভালোবাসে। দেখুন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে ঠিক চাইছি না। দীপেশ দেখো, আমার বোনটা কিন্তু ভালো নেই, তুমি প্লিজ ওকে বাঁচাও। কি হয়েছে ওর? বেশ কিছুদিন ধরে খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে শুধু তোমার কথাই ভাবছে। একদিন তো মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, এখন হসপিটালে আছে। উফ, এই মেয়েটা যে কি চায় জানি না বাবা। দীপেশ, আমি বলছি, অনু তোমাকে খুব ভালোবাসে, আমি তোমার কথা সবটা জানি। আজকে আমি তোমাকে বলছি যে অনু কেন এতদিন তোমাকে ভালোবাসার কথা বলেনি। আসলে অনু ভেবেছিল আমাদের বাড়িতে তোমাকে মেনে নেবে না, তবে আমি অনুকে আজকে বলেছি যে এই ভালোবাসাতে জাত পদবি দিয়ে কিচ্ছু যায় আসে না। ও যে তোমাকে খুব খুব ভালোবাসে। প্লিজ প্লিজ তুমি একবার ওর সঙ্গে দেখা করো। আপনি এমন করে বলবেন না, আমি দেখছি কি করা যায়। আমি কালকেই ফিরছি কলকাতাতে। দুদিন বাদে দীপেশ কলকাতাতে ফিরে। দীপেশ ওর দাদাকে সব কথা জানিয়েছিল। ওর দাদা ফ্লাইটের টিকিট কেটে দিয়েছে। বাড়িতে ব্যাগ রেখেই দীপেশ হন্তদন্ত হয়ে হসপিটালে গেল। কেবিনের দরজার কাঁচ দিয়ে দেখল অনু শুয়ে আছে। শরীরটা কেমন ভেঙে গেছে মেয়েটার, চোখ মুখ শুকিয়ে গেছে। নার্স ওর পাশে বসে আছে। দীপেশ দরজাতে টোকা মারল, বলল, আসবো? নার্স বলল, না, ভিজিটিং আওয়ার শেষ, পরে দেখা করবেন। আমাকে 2 মিনিট সময় দিন, আমি হয়ে গেলেই চলে যাব। এদিকে অনু চোখ বুজে শুয়ে আছে। মুখটা কেমন শুকিয়ে গেছে, যেন জল না পাওয়া গাছের মতো। একটু জল পেলেই যেন সতেজ হয়ে যাবে ঠিক। না বললাম তো, এখন দেখা করার নিয়ম নেই। প্লিজ 2 মিনিট। থাকলে থাকুন, তবে কথা বলবেন না। পেশেন্ট এখন ঘুমাচ্ছে, আমি একটু পরেই আসছি। নার্স চলে গেলে দীপেশ অনুর পাশে বসে পড়ল। সে নিজের চোখের জল আটকাতে পারল না। মুখে হাত দিয়ে অঝরে কাঁদতে লাগলো। কয়েক ফোঁটা জল অনুর হাতের ওপর পড়তেই অনু আস্তে আস্তে চোখ খুলল। দীপেশ দেখল অনুর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দীপেশ ওর হাত দিয়ে জল মুছে দিল। অনু নিজেকে ঠিক রাখতে পারল না। এবার আস্তে আস্তে বলল, কেন এসেছিস সেখানে? চলে যা। বেশ করেছি এসেছি। আমি কাউকে ভালোবাসি জানি না, আমার কাউকে দরকার নেই। একদম চুপ কর। নার্স কথা বলতে মানা করে গেছে। তুই কেন নিজের ক্ষতিটা করেছিস একটু বলবি? আমাকে নিয়ে আর ভাবতে হবে না। আমি মরি বাঁচি, কারোর কিছু যায় আসবে না তাতে। একদম বাজে কথা বলবি না। দেখ, তুই আমায় গান্ডু বলিস, তুই তো নিজে গান্ডু। তার কাটা মেয়েও একটা। অনু এবার কেঁদে ফেলে। দীপেশ অনুর হাতটা শক্ত করে ধরে থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। 1 মাস পরে অনু আর দীপেশ বসে আছে পার্কে। বাড়ির যত্নে এখন অনু অনেকটাই সুস্থ। আসলে অনুর শারীরিক সমস্যার থেকেও মানসিক সমস্যা ছিল বেশি, আর দীপেশের সাথে কথা বলে সেই সমস্যা মিটেছে। অনু আজকে খুব সুন্দরভাবে সেজে এসেছে। দীপেশ অনুর চুলে কয়েকটা ফুল গুঁজে দিয়েছে। আজকে দুজন দুজনে খুব কাছাকাছি, পাশাপাশি বসে আছে। দীপেশ বলল, আচ্ছা, তুই আমার স্বপ্নে দেখিস, আমার কথা ভাবিস, কথা বলতে ইচ্ছা করে আমার সঙ্গে? হ্যাঁ রে, খুব ইচ্ছা করে। জানিস, তুই যখন আমার সাথে কথা বলতিস না, আমার থেকে দূরে চলে গিয়েছিলিস আমাকে না বলে, তখন আমি প্রতি রাতে কাঁদতাম। আমি জানি তোর মতো এতটা ভালোবাসতে পারবো না, তবে আমার ভালোবাসা অন্যরকম। বুঝেছি বুঝেছি যে
যে আমার মেয়েও এতদিনে আমার প্রেমে পড়েছে। হ্যাঁ রে, তোর থেকেই তো শিখেছি ভালোবাসার মানে। তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস। আমিও তোকে ভীষণ ভালোবাসি অনু। আমি ওরে আজকে এতদিনের একতরফা ভালোবাসার সমাপ্তি ঘটেছে। ঠিক যেমন করে একটি নদী বয়ে চলে আপন মনে সমুদ্রের সাথে মিশে যাওয়ার জন্য আরও বহু বছর পরে সমুদ্রে মিশে তৈরি করে একটা দৃষ্টান্ত, ঠিক তেমন আজকে দীপেশ অনুর সাথে মিশে যাবে। দুজনে মিলে তৈরি করবে প্রেমের একটা সমুদ্র। অনু ওর নরম ঠোঁট ঠেকিয়ে দিল দীপেশের ঠোঁটে। দীপেশের উষ্ণ ছোঁয়া পেয়ে অনু ব্যাকুল হয়ে গেছে। আজ ওরা পাগল প্রেমিক প্রেমিকা, একে অন্যের পরিপূরক। অনু দীপেশকে শক্ত করে জড়িয়ে ধরেছে। দীপেশ অনুর কপালে একটা চুম্বন দিয়ে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শান্ত হ, শান্ত হ, সবাই দেখছে, দেখ। যারা দেখার দেখুক, আমার কি তাতে? আমি আজকে তোকে ছাড়বো না। আচ্ছা তাই বুঝি, বেশ। আমার মেয়েকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আমারও ইচ্ছা করছে তোকে জড়িয়ে ধরে বসে থাকি। দীপেশ অনুর কাঁধে নিজের মাথাটা হেলিয়ে দেয়। অনু ওর হাত দিয়ে দীপেশের চুলে আঁকিবুকি কাটছে। দীপেশের সব ক্লান্তি, সব কষ্ট আজকে দূর হয়ে গেছে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে